आपकी আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতিতে রীতিমতো অকৃতজ্ঞ। রাজ সাহেব, আপনার খুব কাছের বন্ধু একজন সঞ্জয় দত্ত যখন সমাজবাদী পার্টিতে ছিলেন তখন উনি বলেছিলেন যে মুলায়ম সিং যাদব আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, দুবার লোকসভা নির্বাচনে আপনাকে জিতিয়েছেন, লিডার বানিয়েছেন, কিন্তু যখন ওনার আপনাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল তখন আপনি ওনার পিঠে ছুরি বসিয়ে দিলেন। সঞ্জয় বাবুর বিষয়তে আমি কোনো কথাই বলবো না, কারণ ওনার বাবাকে আমি খুবই সম্মান করি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সঠিক বিষয়ের জন্য যখন রাজ বব্বরকে লড়তে হয়েছে তখন রাজ বব্বর লড়েছে, এটা সেই টাডার বিরুদ্ধে হোক, কারণ এটা এমন একটা আইন ছিল যেটার না কোনো দলিল ছিল না উকিল ছিল, আর ওটাতে মানে সেটা অন্য বিষয়ে যে সেটার ফায়দা সব থেকে বেশি সঞ্জয় পেয়েছে, কিন্তু আমি লড়াই নীতির জন্য লড়েছি। আর কথা যদি মুলায়ম সিং বাবুর হয় তাহলে মুলায়ম সিং বাবু আমায় ডেকেছিলেন, তো আমি এসেছিলাম এবং তারপর ওনার সাথে মন দিয়ে ভালোবেসে ওনার সাথে যতটা পরিশ্রম উনি করেছিলেন তার থেকেও, মানে এটা উনি বলেছেন, আমি এটা বলছি না, তার থেকেও যে রাজ বব্বর আরও বেশি পরিশ্রম করে। আর এটা ওনারই চরিত্র যে উনি আমাকে, মানে আমি না চাইতো আমাকে রাজ্যসভা দিয়েছিলেন, এটা ওনার উদার মানসিকতা। আমি তো কোনোদিন চাইনি, আমি তো উটিতে শুটিং করছিলাম, আমাকে ফোন করে ডাকলেন উনি, আমি এলাম, আমাকে ফর্ম ফিল আপ করানো হলো, তারপর আমাকে রাজ্যসভা দেওয়া হলো আর কি। রাজ্যসভায় আসার পর আমি আমার সব দায়িত্ব ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম এটা আমি পেয়েছি যেখানে আমার কাজ করার সুযোগ আছে। যে কোনো যে নীতির ওপর আধার করে নির্ভর করে আমি যে বিচারের সাথে আমি যুক্ত ছিলাম, ঠিক আছে, সেই বিষয়ে যদি কখনো আমার মনে হয়েছে যে কোনো ক্ষতি হতে চলেছে তখন আমি কথা বলেছি। আর সেই জন্য হয়তো যে গান্ধীর কথা আমাদের বলা হতো, যে লোহিয়ার কথা আমাদের বলা হতো, তারা শিখিয়েছেন নিজেদের কণ্ঠকে কখনো রুদ্ধ হতে দেবে না, যেটা সত্যি সেটা বলবে মনের জোর করে। তো আমি সত্যি কথাটা বলার সাহস দেখেছি, আমি তাদেরকে ছেড়ে যাইনি। ব্যাপারটা হচ্ছে তারা আমায় পার্টি থেকে বার করে দিয়েছিল। আর আজও যখনই আমি ওনার নাম নিই, যখনই মুলায়ম সিং বাবুর নাম নিই, সম্মানের সাথে নিই। আর যখনই আমি ওনার কথা মনে করি, কথা বলি, সম্মানের সাথে বলি, বিরুদ্ধে বলি। কিন্তু মানুষ তো এটা বলবেনই না যে আপনি একজন অকৃতজ্ঞ, যেখানে মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অখিলেশ যাদবের ওয়াইফ নির্বাচনে লড়ছেন, সেখানে রাজ বব্বর প্রতিদ্বন্দ্বিতা করেন, আর শুধু তাই নয়, হারিয়েও দেন। আমি ফিরোজাবাদে বাই ইলেকশনের জন্য গেছিলাম, আর সেই সময় ওনাদের পরিবারের তরফ থেকে সেখানে কেউই ছিলেন না, বাইরের কেউ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু আমি সেখানে দাঁড়ানোর পর আমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল 26 অগস্টে, আর 4 সেপ্টেম্বরে ওনাদের পরিবার থেকে একটি বাচ্চা মেয়ে আসেন এবং নির্বাচনে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হন। আমি বাধ্য ছিলাম, কারণ আমি নির্বাচনে পেছনে সরতে পারতাম না, তাই লড়লাম। ফিরোজাবাদের জনতা সেই নির্বাচন জিতলেন, যেটার আমি প্রতিনিধি ছিলাম। আমি এটা বলবো না যে রাজ বব্বর জিতেছিল, ওটা জনতারই জয় ছিল। আর এইবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই জেতার সিটের ওপরে কেউ কি, পরিবারের কেউ কি দাঁড়াতে চায়? তো যখন আমাকে এটা বলা হলো যে হ্যাঁ, পরিবারের তরফ থেকে রামগোপাল বাবুর পুত্র দাঁড়াচ্ছেন, তখন আমি রামগোপাল বাবুকে জিজ্ঞেস করলাম যে ওখান থেকে কি দাঁড়াচ্ছে? বললেন উনি হ্যাঁ দাঁড়াচ্ছে। ভাইপো দাঁড়া, এটা তো জয় করা সিট ছেড়ে দিয়ে চলে এলাম আমি। তো এতে আমি ওনাদের ওপর কোনো উপকার করিনি, কিন্তু আমার যোগ্যতা নেই যে আমি ওদেরকে হারাবো। ওখানে আমার নিজের পার্টি যেখানে প্রায় 5,000 ভোট পেয়েছিল জেনারেল ইলেকশনে, আর 6 মাস পরে আমি সেখানে আবার, তারা আমাকে 85,000 ভোটে যখন জেতাচ্ছেন, ঠিক আছে, এটা ওখানকার জনতার সিদ্ধান্ত ছিল, এটা তাদের ইচ্ছে ছিল। আমার তো সেখানে সংগঠনের নামে কোনো রকম কোনো কিছুই ছিল না, কোনো শক্তিই ছিল না। আমার সাথে যদি কিছু ছিল তো সেটা ছিল রাহুল গান্ধীর বিশ্বাস। উনি চাইতেন যে আমি ওখানে নির্বাচনে যাই, আমি নির্বাচনে গিয়ে দাঁড়াই এবং তারপর ওখানকার জনতা নির্বাচনে আমাকে জয়ী করে। ওনাদের বিরুদ্ধে এটা কি অকৃতজ্ঞতা নয়? আজকাল এটা বলা হয় যে মুলায়ম সিং এর বিষয়ে একটা জাতির ওপর যে রাজ করেছে, যিনি নিজের পরিবারের 12 জন সদস্যের সাথে সোশ্যালিজম শিখিয়েছেন, মুলায়ম সিং এর পরিবার। না, আমি এটা বলেছিলাম যে উনি শিখিয়েছেন, না আমি কখন এটা বলেছিলাম যে মুলায়ম সিং এর পরিবার। আমি যে সরকারের মুখ্যমন্ত্রী, আর সেটা কোনো একটা সময় সোশ্যালিস্ট পার্টি বা সমাজবাদী পার্টি ছিল, এখন সেটা তো সাপা হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে এই সাপায়ের যে সোশ্যালিজম, সেটা পরিবারের 12 জনের মধ্যে আবদ্ধ রয়ে গেছে। এই পরিবারের ওই 12 জনের মধ্যেই এই সমাজবাদটা রয়েছে, বাকি বাইরের মানুষদের জন্য সেটার কোনো চিহ্ন দেখা যায় না তার মধ্যে। তো মুলায়ম সিং বাবু নিজে বলেছেন, সেটা ঠিকই বলেছেন। মুলায়ম সিং বাবু বলেছিলেন
যে এইখানে এই সরকারটি লুটপাট বন্ধ করার বিষয় অসফল। আর উনি সবার সামনে কি ক্যামেরার সামনেই এই কথাটা বলেছিলেন যে লুট রুখতে আমরা এবং আমাদের সরকার অসফল হয়েছি। তো আমিও সেটাই বলছি যে সমাজবাদী পার্টি লুট রুখতে অসফল হয়েছে। মুলায়ম সিং বাবু বলেছেন যে এখানে মন্ত্রীরা জমির ওপরে কবজা করে নিচ্ছে, তো আমিও সেটাই বলেছি যে এই সরকারের লোকেরা জমির ওপরে কবজা করে নিচ্ছে। তো এবার বলুন, আমি তো উল্টে মুলায়ম সিং বাবুকে অনুসরণ করছি, যেটা উনি বলছেন ঠিক সেই কথাই জনতার সামনে গিয়ে আমি বলছি। আমি তো যদি মুলায়ম সিং জিকে এতটাই অনুসরণ করার ছিল, তো যিনি আপনাকে লোকসভায় পাঠিয়েছিলেন, যিনি আপনাকে রাজ্যসভা দিয়েছিলেন না চাইতেই, ওনার সাথেই না হয় এই নির্বাচনেও আপনি থাকতেন। হ্যাঁ, কথাটা তো আপনি ঠিকই বলেছেন, আমার ওনার সাথে থাকা উচিত ছিল, কিন্তু যদি উনি আমাকে সাথে না রাখতে চান তাহলে কি করে থাকবো আমি? হয়তো এই কারণে যে আপনি সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবকে, তার পরিবারকে এত কাছ থেকে চেনেন, সেই কারণেই কংগ্রেস আপনাকে উত্তরপ্রদেশে পাঠিয়েছে নির্বাচন লড়ার জন্য। না না, আমাকে আমার পার্টি দায়িত্বগুলো দিয়েছে কারণ আমি কিছুটা পরিশ্রম করতাম আর কি। আর হয়তো এই পরিশ্রমের জন্য আমি বোম্বেতে নিজের নাম করতে পেরেছিলাম। এই পরিশ্রমের জন্যই আমি রাজনীতিতে এসেছি, আর পরিশ্রমের আমি এখন ফল পাচ্ছি। আপনার মনে হচ্ছে আপনি ফল পাচ্ছেন, কিন্তু শিবপাল যাদব বলছেন যে আপনাকে ব্যবহার করা হয়েছে। শিবপাল বাবু বয়স অনেক ছোট। হ্যাঁ, উনি মুলায়ম সিং এর মতন কাজকর্ম করতে চাইছিলেন, কিন্তু সেটা করতে তিনি অসফল হয়েছেন। সেই জন্য উনি কার্তুসগুলির কথা বলেন। আর অখিলেশ যাদব বলেছেন এ তো লাট খেতে থাকে, একে লাট খেতে দাও। ভাইপো হয়ে নিজের কাকুকে যা ইচ্ছে বলতেই পারে। এই কথাটা সত্যি যে উত্তরপ্রদেশে যখন আপনাকে নির্বাচনে লড়ার জন্য পাঠানো হয়, সেটা প্রিয়াঙ্কা গান্ধীর সিদ্ধান্ত ছিল? দেখুন, এই বিষয়টাতে আমি খুব একটা কিছু আপনাকে বিশেষ কিছু বলতে পারবো না, কারণ আমি নিজে জানি না। কিন্তু যখন একটা পরিবার, সেই পরিবারের সদস্যদের মধ্যে যা কথাবার্তা হয়, মোটামুটি ভেতরে ভেতরে সবাই কিছু জানে। তাই হতে পারে যে পরিবারের ভেতরের কোনো সদস্য আমার বিরোধিতা করেননি এই সিদ্ধান্তের যে আমাকে ইউপি নির্বাচন লড়ার জন্য পাঠানো উচিত। হতে পারে সেই সিদ্ধান্তে প্রিয়াঙ্কা গান্ধী না, মানে নেতা হওয়ার পর আপনি যখন ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, তখন বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানিয়েছিলেন? আমি পরিবারের সকল সদস্যকেই ধন্যবাদ জানিয়েছিলাম। সোনিয়াজি, রাহুলজি আর প্রিয়াঙ্কাজিও। তার কারণ হলো আমি দেখতাম যে রাহুলজি কিরকম। আমি এটা এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ সত্যিই কি প্রিয়াঙ্কা গান্ধীর খুব বড় ভূমিকা আছে উত্তরপ্রদেশের নির্বাচনে? প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা বরাবরই ছিল। আর আমার মতে যখন আমরা কখনো ভাবি যে সোনিয়াজি, রাহুলজি বা প্রিয়াঙ্কাজি, হ্যাঁ সত্যি এরা সবাই মানুষ, আলাদা আলাদা মানুষ, একে অপরের সাথে থাকে আলাদা আলাদা, কিন্তু তিনজনকে একত্র করে আমি একটা পারিবারিক ইউনিট হিসেবে দেখি এদেরকে। কারণ এই পরিবারটি অনেক স্যাক্রিফাইস করেছে, আর এই পরিবার কংগ্রেসের জন্য, দেশের জন্য নিজের জীবনও বলিদান দিয়েছে। তাই আমরা যদি বলি যে এই পরিবার আলাদা আলাদা ভাবনা রাখে, তাহলে এটা তো সত্যি নয়। আজকে যখন ইউপিকে নিয়ে বা দেশের মধ্যে যে এরকম একটা রাজনৈতিক উথাল পাতাল চলছে, এই উথাল পাতালের মধ্যে আমরা চাই যে প্রিয়াঙ্কা গান্ধী একটা আরও বেশি দায়িত্বশীল, আরও বেশি শক্তিশালী ভূমিকা নিয়ে সবার সামনে আসুন। আর আমি বিশ্বাস করি যে খুব শিগগিরই সেটা হতে চলেছে। এই পরিবার আপনাকে এত সম্মান দিয়েছে, উত্তরপ্রদেশের অধ্যক্ষ বানিয়েছে, তাহলে কেন মুখ্যমন্ত্রী রূপে আপনার নামটা সামনে আসছে না? আমার মনে হয় উত্তরপ্রদেশ খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করতে চায় না। আমি এটা খুব সিরিয়াসলি বলছি। ভাই, আমার মতন মানুষের সাথে তো এক্সপেরিমেন্ট হতেই থাকে। এই কাজটা আমি জানি, সেই কাজটাতে আমাকে নিপুণ করা হয়েছে। না, আপনি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। না, যে ব্যক্তি উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচন জিতেছে, যে ব্যক্তি সমাজবাদী পার্টিকে ভেতর এবং বাইরে থেকে ভালোভাবে জানে, যিনি ভাষণ ভালো দেন, স্পোক পার্সন থেকেছেন পার্টির, যার মধ্যে ট্যালেন্ট আছে, একটা স্টারডম গ্ল্যামার আছে, তাকে ছেড়ে দিয়ে ৭৮ বছর বয়সী শিলা ম্যাডামকে দিল্লি থেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাঁড় করানো হলো। প্রথমত উনি দিল্লি থেকে আসেননি। মানে উনি দিল্লিতে এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। উনাকে উনার রাজনীতিতে প্রথম পরিচিতি কন্নৌজ থেকে হয়েছিল আর কি। আর এই পরিবারটি কন্নৌজ বা উন্নাওয়ের অনেক পুরনো একটা পরিবার, উমাশঙ্কর দীক্ষিতের পরিবার, যেটা উত্তরপ্রদেশ সবচেয়ে সম্মানজনক পরিবারের একটি আর কি। আর আমি খুবই বিনম্রতার সাথে বলতে চাই যে এখানে সবাই দিল্লি থেকে এসেছে, মানে অন্তত দিল্লিতে আসা যাওয়া আছে। যে আমার মানে বইতে বা ইতিহাসে যেগুলো আমরা পড়ে থাকি,
এই দিল্লি শহরটা সেই অর্থে মুঘলরা বানিয়েছিল, বড় বড় রাস্তাঘাট, আর তারপর যদি এটাকে, আর তারপরে যদি কেউ একে নতুন রূপ দিয়েছে তাহলে ইংরেজরা। এসব লিটন যা আমরা চোখের সামনে দেখছি এই দিকে, তারপর সাউথ দিল্লির দিকে। তারপরে যদি এর চেহারা কেউ পাল্টেছে, স্বাধীনতার পরে যদি কেউ এর চেহারা পাল্টেছে, সেটা হলো শিলা দীক্ষিত। এই ব্যাপারে আমরা সবাই সহমত, এটা কোনো ভুল কথা না। হয়তো ইউপির জমি ইঞ্চি মেপে বেচার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো মানুষ মুখ্যমন্ত্রী হই বা ক্ষমতায় এসে জমির দাম বাড়িয়ে তাকে বেচার কাজ করে। আমার মনে হয় উত্তরপ্রদেশের ভেতরে একটা বিকাশের প্রয়োজন আছে, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আর এমনিতেও কংগ্রেস পার্টি তাদের সম্মান করে যখন দেখা যায় যে ঘরের মহিলারা, বাড়ির ছেলেরা নিজেদের পরিবার চালাতে পারছে না, তখন আবার পরিবারের দায়িত্ব বয়স্কদের হাতে তুলে দেওয়া হয় যে নিন, আপনি আপনার ঘর চালান, পরিবার চালান। আমার মনে হয় শিলা দীক্ষিতের হাতে যখন এই দায়িত্বটা যাবে, তখন ইউপি আর এই পরিবার আবার বিকশিত হবে, উন্নতির পথে হাঁটবে। একজন বয়োজ্যেষ্ঠ, একজন অভিজ্ঞ ব্যক্তি আমার মনে হয় আমাদের পরিবারটাকে আরো আগে নিয়ে যাবে। এখন আরো বয়োজ্যেষ্ঠ অগ্রগতি হবে। অভিজ্ঞ মহিলার লড়াই 43 বছরের অখিলেশ যাদবের সাথে হচ্ছে। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় যে 43 বছরের একটি নবজাতকের সাথে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির লড়াই হতে পারে? না না, উনি আশীর্বাদ করবেন, কিন্তু ঘর তো চালাবেন উনি, শিলা ম্যাডামই। এদের কথাও ভাববেন, কিন্তু ইউপি শিলা ম্যাডামই চালাবেন। মুলায়ম সিং এর বয়স তো 76 বছর। এটা কি সত্যি নয় যে শিলা দীক্ষিতকে এই জন্য আনা হয় যে একটা ব্রাহ্মণ মুখ প্রজেক্ট করাচ্ছিল? কারণ রাজবাব্বর ওবিসি ছিলেন, তিনি ব্রাহ্মণ নন। আমি তো এটা জানলামই রাজনীতিতে আসার পরে যে আমি আসলে কোন সি। এর আগে তো যখন আমি ইনসাফ কা তারাজু করেছিলাম, তখন লোকেরা আমায় বলতো যে রমেশ, তারপরে যে যে ফিল্মগুলো করেছি সেই চরিত্রের নামে লোকেরা আমাকে চিনেছে, এখানে ভিলেন, ওখানে হিরো, আর তারপর আরো অনেকগুলো বিষয় আমি পরিচয় পাই। কিন্তু আমার মতে উত্তরপ্রদেশের বিকাশ এটা কোনো বর্ণ বৈষম্যতার ব্র্যাকেটে হতে পারে না। সবাই যদি একত্র হয়ে যায়, আমি মনে করি যে এটা খুব ভালো কথা যে সবাই একসাথে। যদি আপনি কংগ্রেসের দিকে দেখছেন, তাহলে শিলাজিকে দেখছেন, তার মানে ব্রাহ্মণকে দেখছেন, আমাকে দেখলে আমি ওবিসি, আর সঞ্জয় সিং হলে ঠাকুর হবেন। তারপরে আমাদের যে বাকি নেতারা রয়েছেন তারা সবাই মুসলমান। আমি আরো দুটো বলে দিচ্ছি। আচ্ছা, আপনার টিমেই আছে ইমরান মাসুদ, সেই ব্যক্তি যিনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে টুকরো টুকরো করে কেটে দেব। দেখুন, এমনিতেও এই ধরনের ভাষার প্রয়োগ কোনোদিনই ভালো নয়, কিন্তু উনি নিজেই এই কথাটা বলেছেন যে এই উক্তি উনি কখনো করেননি। আর উনি বলেছেন নাকি বলেননি, এটা আমার তো ঠিক- ভিডিও আছে, হ্যাঁ, পুরো পৃথিবী সেটা হ্যাঁ। দেখেছে। আমি তো এক্ষুনি এই মুহূর্তে এই কথাটা শুনলাম, কারণ যখনই ইনি মানে পার্টিতে যোগদান করেন, তো তখন উনি সবার আগে এইটাই বলেছেন যে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমি এটা মানি যে এই জাতীয় উক্তির যে ক্ষমা চাওয়া যায় না। একবার যখন এই জাতীয় কোনো উক্তি মুখ থেকে বেরোয়, তখন সেটার আর ক্ষমা চাওয়া যায় না। কিন্তু যদি কেউ অনুশোচনা করে এবং সেই বিষয়ে ক্ষমা চায়, আমি মনে করি হয়তো ভবিষ্যতে এরকম সে কখনো আর করবে না, আমি মনে করি। আর একজন আছেন রাজারাম পাল আপনার টিমে। ওনার ওপরে অভিযোগ করা হয়েছিল যে লোকসভায় পয়সা খেয়ে উনি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। এটার জন্য উনি শাস্তিও পেয়েছিলেন। ভয় লাগছে যে আমার উপর কেউ এই অভিযোগ না করে দেয়। না, মানে সেখানে আমার যতদূর মনে পড়ছে, স্পিকার হিসেবে ওনার ওপরের এনকোয়ারি করা হয়েছিল এবং অভিযোগটা ভুল সাব্যস্ত হয়, আর ওনাকে নির্বাচনে লড়তে দেওয়া হয় এবং সেই নির্বাচনে তিনি জিতেও ফেলেন। তো একদিকে পারসেপশন রয়েছে, অন্যদিকে তার উপর এনকোয়ারি হয়েছেন। এবার উনি যদি দোষী সাব্যস্ত হতেন, তাহলে হয়তো উনি নির্বাচন লড়তে পারতেন না, কারণ ঠিক তারপরে উনি নির্বাচন লড়েছিলেন। তো আমার মনে হয় ওনার উপরে যে অভিযোগটা করা হয়েছিল সেটা পুরোপুরি ভুল আর কি। আমি শুনেছি যে প্রশান্ত কিশোর, যিনি ইতিপূর্বে নরেন্দ্র মোদীর সাথে ছিলেন, নীতিশ কুমারের সাথে ছিলেন, আজকাল উত্তরপ্রদেশে কংগ্রেসের ম্যানেজমেন্ট দেখছেন, ওনার বক্তব্য এটা যে রাহুল গান্ধী
মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্টেড হলে ভালো হতো। আমি যতদূর জানি এই কথাটা এখন অবধি পার্টির ভেতরে কারুর কানে এসে পৌঁছয়নি। উনি এই কথাটা কাকে বলেছেন আমি সত্যি কারুর সে বিষয়ে কিছু জানি না। আর প্রশান্তবাবুর বিষয়তে আমি এইটুকু বলতে পারি যে মতামত তো উনি অনেককেই দিতে পারেন, কিন্তু এই ধরনের কথা আমি না পার্টির ভেতরে শুনেছি না কোনো পার্টির সদস্যদের। আমি তো এটাও শুনেছি যে প্রিয়াঙ্কা গান্ধীকে যদি প্রজেক্ট করা হতো তাহলে কংগ্রেসের অনেক সুবিধে হতো। দেখুন, এটা প্রিয়াঙ্কা ম্যাডামের ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ মানুষ তো অনেক রকম মতামত দেবেই। কেউ হয়তো বলবে যে এখানে, কেউ হয়তো এরকম বলবে, ওখানে কেউ হয়তো অন্য কিছু বলবে, মানুষের চাঁদেই যাওয়া উচিত এরকম বলবে, আবার কেউ বলবে অন্য কথা। কিন্তু এই বিষয়তে যে সিদ্ধান্ত নিক বা মতামত জানাক, ওনার সাথে কথা বলা হোক, এবং উনি যদি বলেন হ্যাঁ তো হ্যাঁ, না হলে সেটাই না, মতামত। উত্তরপ্রদেশে কংগ্রেস কমিটির অধ্যক্ষের কি মতামত কোন বিষয়? যে কাকে প্রজেক্ট করা উচিত? আমার মনে হয় যে রাহুল বাবু আজকের দিনের এমন একটা চেহারা, তিনি দেশের সেই পীড়িত, নিগৃহীত, গরিবদের, চাষিদের, যুবক যুবতীদের জন্য কাজ করেন। আর উনি কোনো ভাষণ বক্তৃতার মাঝখানে আবদ্ধ থাকেন না। উনি পথে নেমে এই লড়াইটা লড়ছেন, এবং এমন একজন ব্যক্তিত্বকে নিজের দেশের দিকে তাকানো উচিত, নিজের দেশের বিষয়ে ভাবা উচিত, কোনো একটা ছোট ক্ষেত্র বা কোনো একটা প্রদেশের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে। এটাই উনি কি করা করে উচিত। লড়াই করবেন? উনি খাট পঞ্চায়েত করেছিলেন, মানুষ খাট তুলে নিয়ে চলে গেছিল। সত্যি বলতে কি, এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে যে খাটের উপর বসেছিলাম সেই খাটে কেউ তুলে নিয়ে চলে গেল। কিন্তু এই কষ্টটাও বোঝা উচিত যে ২৭ বছর ধরে উত্তরপ্রদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, যে যারা ওখানকার কৃষক, তারা যে খাটের ওপর বসে আছেন, সে খাটের ওপরে তারা নিজেদের সমস্যা নিয়ে কথাবার্তা বলতে এসেছিলেন। তারপর যখন উঠে যাচ্ছেন, তখন তারা সেই খাটটা নিজের মাথার ওপরে নিয়ে সাইকেলে করে বা নিজের বাইকে করে তুলে নিয়ে যাচ্ছেন। বা কারোর পেছনে কতটা কষ্ট আছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আর কি, যে ওখানে কি পরিস্থিতি। একটা খাটের দাম অতিরিক্ত বেশি নয়। আর এমনিতেও সেই খাটটা যেটা সেখানে পাতা হয়েছিল, সেই খাটটাকে কোনো এক কংগ্রেসের কর্মী লরি করে বা গাড়ি করে নিয়ে ফেরত যেত না। ওটা ওখানকার লোকেদের জন্য ছিল। এবার কে সেটা তুলে নিয়ে গেছে আর কে নিয়ে যায়নি সেটা আমরা বলতে পারবো না, কারণ ওখানে লেখা ছিল না যে খাটের ওপরে এই যে খাটটা এই ব্যক্তির আর ওই খাটটা অন্য কারুর। এর যেরকম আপনি যাই মঞ্চের বলুন, ওপরে লেখা পাবলিসিটি থাকে। এটার জন্যই হয়েছিল, তাতে কংগ্রেসের খাট তো দাঁড়িয়ে গেল না। দেখুন, সব জায়গায় এই ছবিটাই দেখা যাচ্ছে যে লোক কিভাবে খাট তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখুন, খাট দাঁড়িয়ে যায়নি, কিন্তু কংগ্রেসের খাটটাকে মাথায় করে নিয়ে গেছেন ওখানকার সাধারণ লোক। কথাটা কিন্তু মানতেই হবে যে খাটের ওপরে কংগ্রেসের নেতা বসে ওদের সমস্যাগুলো শুনেছিলেন। তো ওখানকার লোকেরা এতটা ভরসা করেছেন যে অন্তত এই খাটটাকে, যে খাটের উপর বসে তাদের মনের কথা শোনা হয়েছে, মনের কথা শোনা হয়নি, মনের ব্যথা শোনা হয়েছে আর কি। আর নিজের মনের ব্যথা যে খাটের ওপরে বসে তারা বলেছিলেন, সেই খাটটাকে তারা তুলে নিয়ে গেছেন, যাতে আগামী দিনে যখন ভালো সময় তাদের জীবনে আসবে সেটা তারা এই খাটে বসেই উপভোগ করবেন। যখন উঠবেন এই খাটের উপরে ঘুম থেকে, তখনই সত্যি সূর্য আকাশে থাকবে, প্রতিপত্তি হবে এবং আলো থাকবে, কংগ্রেসের সরকার থাকবে, আর তারা বিচার পাবেন।